সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে এখনও আলোচনা চলছে। দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর লক্ষ্য করা যাচ্ছে। লন্ডনের বৈঠকের প্রভাব দুই দলের মাঠের রাজনীতিতেও পড়বে বলে মনে করা হচ্ছে। দূরত্ব কমলে নির্বাচন ও সংস্কারের সমাধান সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন সংস্কার সহ সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিএনপি জামায়াত সম্পর্ক মাঠের বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি। গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগে উভয় সংকটে বাংলাদেশ। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। বিএনপিকে ঠেকাতে এড়িয়ে যাওয়া হচ্ছে নির্বাচন। বিশেষ গোষ্ঠীর কথায় বাকশালের গন্ধ। অভিযোগ নেতাদের। সংস্কার বিচার শেষে ডিসেম্বর-জুনের মধ্যে ভোটের প্রস্তুতি জামায়াতের। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগের সত্যতা পেলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। সিদ্ধান্ত পেতে ভরসা আদালতের। অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি। আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে ধোঁয়াশা। নিষ্পত্তি করতে চলতি মাসেই ওয়াশিংটনে বৈঠক। যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। এবং ৬ দফা দাবি আদায়ে এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল। সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বিএনপি জামাত সম্পর্ক মাঠের বাস্তবতা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যদি ভুল না করে থাকি, আপনি প্রথমবারের মতো আমাদের সম্পাদকীয়তে আসলেন। সম্ভবত আমি প্রথম এসেছি, এই জন্য সময় টেলিভিশনকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। এক সময় আমরা ছাত্র আন্দোলন করেছি। আমি যে সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার সময় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, মাসুদ ভাই, আপনাকে দিই তাহলে আলোচনাটা শুরু করি। আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ রাজপথে আবারও সক্রিয় হচ্ছে, এবং শুরুর দিকে গুটি কয়েক জন মিলে মিছিল করলেও এখন মিছিলের তাদের মানুষের সংখ্যাও বাড়ছে, এবং এটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে তাদেরকে রাজপথে মোকাবেলার দায়িত্বটা কার। একদল আরেক দলের উপর দোষারোপ করছে। বিএনপি বলছে এটি এনসিপির করা উচিত, জামায়াতের করা উচিত। জামায়াতের সমর্থকরা বলছে যে বিএনপি পুনর্বাসন করছে, বা বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, এই কারণে আওয়ামী লীগ আরও আশকারা পাচ্ছে বা আওয়ামী লীগ আরও পুনর্বাসিত হওয়ার সুযোগ হচ্ছে। আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলার দায়টা আসলে কার? দেখেন, আওয়ামী লীগকে মোকাবেলার প্রশ্ন না, আওয়ামী লীগকে তিনটা বিষয়ে বিবেচনা নিতে হবে। প্রথম কথা হচ্ছে, তারা যে গণহত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এটা তো হচ্ছে একদম এখনকার রিসেন্ট পয়েন্ট আর কি। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, 2006 সালের 28 অক্টোবর থেকে তাদের এই বাংলাদেশের ম্যাসাকারটা শুরু, এবং একই দিনে ঢাকা সহ সারা দেশে প্রায় 33 জনকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে লগি বইটার মাধ্যমে। এর ঠিক পরে নির্বাচন সম্পন্ন হওয়ার পর 57 জন সেনা অফিসার সহ যে এক হত্যাকাণ্ড চালাইয়ে দেশকে শেষ করার পরিকল্পনা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই মূলত সেদিন দুর্বল করে দেওয়া হয়েছিল। সেটির পিছনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বেশ কতিপয় নেতাদের সম্পৃক্ততা ইতিমধ্যে প্রায় প্রমাণিত। এইরকম শাপলা চত্বরের বিষয়টা যদি ধরেন, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে মানবতা বিরোধী অপরাধের কথা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে যে হত্যাকাণ্ড শেখ হাসিনা করেছে, এই বিচারগুলোর প্রশ্নে আসলে আমরা রাজনৈতিক দল হিসাবে যে তৎপরতা আমাদের থাকা দরকার বা যে গুরুত্ব আমাদের দেওয়া দরকার ছিল, আমরা সে পয়েন্টটা বোধহয় 2 মাস 3 মাস অর্থাৎ 5ই আগস্ট পর, এরপর এটা আমাদের সেকেন্ড, থার্ড বা ফোর্থ ক্যাটাগরিতে আমাদের চলে গেছে।
এটা দুর্ভাগ্যজনকই বলতে হবে। এটার জন্য জামাত, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, এক। দুই হচ্ছে যে এই বিচার প্রলম্বিত যত বেশি হবে, আওয়ামী লীগ তত বেশি আশকারা পাবে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলাম, আমরা আওয়ামী লীগ তাদের গডফাদার বা আওয়ামী লীগ তাদের গডমাদার, সেই জায়গায় আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারলাম না কেন? সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হতে পারলো না কেন? রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে এ ব্যাপারে আমরা কথা বলতে পারলাম না কেন? এই দায়ভার আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে নিশ্চয়ই আমাদেরকে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামী তার জায়গা থেকে পরিষ্কার বক্তব্য দিয়েছে যে নির্বাচনের প্রশ্ন আমাদের যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আওয়ামী লীগের বিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তিনটি জিনিস আপনাকে সামনে রাখা খুবই জরুরি। এই যে দেখেন তারা আজকে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, খুবই স্বাভাবিক। নির্বাচনে আসলে তো আপনি বলবেন না লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনকে স্বচ্ছ ভূমিকা রাখতে হবে, নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তো যদি আওয়ামী লীগ, আমি আপনাকে যদি খুব নৈতিক জায়গা থেকে জিজ্ঞেস করি যে আওয়ামী লীগ যদি এই কোশ্চেন তোলে যে কেন আমি রাজপথে মিছিল করতে পারবো না, ওয়াই, এই জবাব আপনার কাছে কি আছে? আমার কাছে কি আছে? এই জবাবের তো আমাদের প্রশাসনিক, নির্বাহী, রাজনৈতিক, বিচারিক তিন দিক থেকে আমাদের সুবিধা ছিল। বিচারিকভাবেই তাদেরকে তো এতদিনে তাদেরকে নিষিদ্ধের তালিকা নেওয়া সম্ভব ছিল, নির্বাহী ক্ষমতা বলে নেওয়া সম্ভব ছিল। সেই জায়গায় যদি রাজনৈতিকভাবে আমরা ঐক্যমত হতে পারতাম বা বৃহৎ রাজনৈতিক দলগুলো, সেই জায়গায় তো আমরা ভিন্ন কথা শুনেছি। ইনক্লুসিভ রাজনীতির কথা আমরা শুনতে পাচ্ছি। যেই কথাটা আমরা বিগত 15 বছরে আমরা শুনতে পাইনি, সেই কথাটা আমরা এখন শুনতে পাচ্ছি। এবং সেটা পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যখন বলে, তখন আমাদের দেশের কোনো নেতা সেটা বলেন, এবং সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে জনগণের কাছে খুব তীব্র প্রতিক্রিয়া। আমি আজকে শান্তিনগর বাজারে আমাদের 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষ ঘোষিত, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, প্রত্যেকটা ব্যক্তি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছে যে ভাই নির্বাচন তো লাগবে, কিন্তু তার আগে আপনারা বিচারটা করেন না, তার আগে আপনারা সংস্কারটা করেন না। এটা না করে আপনারা কি নির্বাচনের কথা বলেন? নির্বাচন তো বিগত 15 বছর আমরা করতে পারি না, আমরা ভোট দিতে পারি নাই। এখন তো আবার দেখতেছি রাজপথে মিছিল হচ্ছে, তারা আস্তে আস্তে বের হয়ে আসছে। না হলে যেটা হবে, তারা আজকে আমাকে বলেছে তিনটা কথা যে মাসুদ ভাই, আপনাদের এটা বিবেচনা নিতে হবে, রাজনীতিবিদরা আপনারা এটা ভাবেন, আমরা তো সাধারণ মানুষ। তো আমি বললাম কি ভাবতে হবে? বলে যে দেখেন তাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্র কি উদ্ধার করা সম্ভব হয়েছে সবগুলো? আমি বললাম তো না। তাহলে তো এগুলো তো নির্বাচনের প্রভাব বিস্তার করবে। তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করলেন যে সন্ত্রাসীরা যাদের নামে মামলা হয়েছে অন্তত, এবং প্রকাশ্যে যাদের ভিডিও আছে, সেই লোকগুলো কত পার্সেন্টকে আমরা এই পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছি? আমি বললাম সেটা কত হবে? 10 to 15% সর্বোচ্চ। তার 85% এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, এবং তারা দেশে অবস্থান করছেন। হয়তো 2-4 জন কেউ কেউ বাইরে, তাহলে গ্রেপ্তার করা গেল না, অবৈধ অস্ত্র উদ্ধার করা গেল না, তাদের হাজার হাজার কোটি টাকা অবৈধ, যেটা আমরা উদ্ধার করতে পারলাম না। এই টাকাগুলো তো তার ছড়াচ্ছে, কেউ কেউ এগুলো ব্যবহার করছেন, এবং সেগুলো তো নির্বাচন আসলে আরও বেশি এগুলো সরাসরি হবে। তাহলে আপনি কি করে প্রত্যাশা করেন যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন সংস্কার ছাড়া, বিচার ছাড়া আপনি কি করে করবেন? এই জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খুব পরিষ্কার করে কূটনীতিকদের সামনে স্পষ্ট করে বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া ফেব্রুয়ারি 2025, 26 এইটা আমাদের কোনো ডেডলাইন না। বিচার এবং সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে হবে, এবং সেটা জনগণের দাবি। আপনি এখনো জনগণের কাছে 5 জন, 10 জন, 15 জনকে আপনি রেকি করেন, করে তাদেরকে জিজ্ঞেস করেন, 10 জনই বলবে যে ভাই আমরা নির্বাচন চাই, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বিচার এবং সংস্কারটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হেলাল ভাই, যে প্রশ্নটি মাসুদ ভাই তুললেন যে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি বা নির্বাহী আদেশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বিচারেরও বা বিচারিক প্রক্রিয়াতেও তাদের এখনো দোষী সাব্যস্ত হয়নি। এখন আওয়ামী লীগ যদি মিছিল করে, কেউ যদি প্রশ্ন তোলে, তাহলে এর জবাবটা কি হবে? প্রথম হলো যে এই ফেলারটা পুরো এন্টারিম গভর্নমেন্টের, তার হাতে ল এনফোর্সিং এজেন্সিস, তার হাতে সব কিছু। এটা 1 নম্বর পয়েন্ট। এখন বলতে হবে যে কিভাবে তারা সাহস পাচ্ছে, এটা একটা মৌলিক প্রশ্ন যে কিভাবে সাহস পাচ্ছে। এই যে আপনি মুখে বলবেন আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু সেটা মিন করবেন না অন্য অন্য রাজনৈতিক দল যে প্রান্তিক পর্যায়ে তাদের কমিটি গঠনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার কমিটি গঠনে এই যে পলাতক ফ্যাসিবাদ, স্বৈরাচারের দোসর এবং মাফিয়াদের রিহ্যাবিলিটেশন করা, যেমন
আমাদের নতুন রাজনৈতিক দলের সার্জিস আলম বলছে যে আওয়ামী লীগের কে বেশি অপরাধী, কে মাঝারি অপরাধী, কে কম অপরাধী, তাদেরকে মাফ করার কথা বলছে। আসিফ আমাদের উপদেষ্টা তিনিও একই কথা বলছেন। এবং আমরা যারা আপনার তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা দেখেছি যে স্থানীয় কমিটি গঠনের ক্ষেত্রে কিভাবে আওয়ামী লীগকে আপনারা দলে জায়গা দিচ্ছেন নিজের শক্তি সঞ্চয় করবার জন্য। আমাকে একটু বলতেন, আগামী নির্বাচনকে আপনি মোকাবেলা করবার জন্য, অথচ টেলিভিশনের সামনে পত্রপত্রিকায় এসে বলছেন বিচার চাই, বিচার চাই। কত বড় প্যারাডক্সিক্যাল একটা জিনিস। আমরা যারা মাঠে রাজনীতি করছি আমরা দেখছি। তারপরে দেখেন, এই নতুন রাজনৈতিক দল যখন হয়ে ওঠেনি, তারা যখন ওই যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ছিল, নাগরিক ঐক্য এরকম একটা নাগরিক পার্টির নাম ছিল কমিটি, তখন তারা এই পলাতক ফ্যাসিবাদের যে সমস্ত কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যানরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল বাংলাদেশে, তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা মিটিং করেছিল। সাহসটা কিভাবে পায় বা দেখছেন। এবার আসেন যে আমি প্রথমে যেটা বললাম যে এটা কমপ্লিটলি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ফেইলর, যে এমন তর্ক বিতর্ক শুরু করেছে অভ্যুত্থানের পরে, আননেসেসারি ইরেশনাল কতগুলো তর্ক বিতর্ক শুরু করেছে, যে এই পলাতক ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢাকা পড়ে যাচ্ছে এবং এই পলাতক ফ্যাসিবাদ আপনার ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এই যে আমি বললাম যে ইরেশনাল কথাটা বললাম, অযৌক্তিক। আপনি বলেন যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এটা কোনো একটা যৌক্তিক কথা হলো? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কোনো অ্যাবসোলিউট টার্ম না, এটা একটা রিলেটিভ টার্ম। আজকে আপনার এই টেলিভিশনে সাম্প্রতিক অনুষ্ঠান আগে আমরা ওই পাশে করতাম, ছোট্ট একটা রুমে করতাম, আপনি সংস্কার করে এখানে আসছেন, উপযোগিতা। এখন যখন এটার উপযোগিতা হারাবে, তখন আপনি হয়তো আরো বড় এলইডি একটা আমাদের জন্য স্টুডিও করবেন, তাই না? এখন যদি বলেন এলইডি স্টুডিও না করা পর্যন্ত আমার টক শো চলবে না, এটা কোনো রেশনাল কথাবার্তা হতে পারে? তারপরে বলছেন বিচার। ভাই, আমরা যারা বিভিন্ন সময়, মাসুদ ভাই, আমরা এই বিচার আইন অনেক উকিলের থেকে আমরা ভালো বুঝি। এত আমরা মামলা খেয়েছি, এত ফেস করেছি, এই উকিল, তারপরে আদালত, জেল, জুলুম। আমরা বুঝি না যে একটা বিচারের ফাইনাল ভার্ডিক্ট হতে বাংলাদেশ অন্তত 15 থেকে 16 বছর লাগে। আমরা এটা চাচ্ছি যে অন্তত আপনার লোয়ার কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে এই বিচারগুলো দ্রুত হতে পারে। কারণ ইলেকশন যেদিন হবে সেদিন কি বিচারের কাজ বন্ধ থাকবে? ইলেকশন তো কোর্ট খোলা থাকে। ইলেকশন, বিচার, সংস্কার এগুলো সব সিমালটেনিয়াসলি চলবে। এবং যে সংস্কারের কথা আপনারা বলছেন, আজকে বলছেন আপনি এই মুক্ত যুগে, কিন্তু আমরা যখন ফ্যাসিবাদের যুগে যখন কেউ কথা বলতে পারিনি, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা ভিশন 2030 দিয়েছিলাম, আমরা 27 দফা দিয়েছিলাম, আমরা সমস্ত রাজনৈতিক দলকে স্বাগত করে 31 দফা দিয়েছি এবং বলেছি যে 31 দফা কোনো অ্যাবসলিউট ব্যাপার না, এখানে আরও যে সমস্ত দফা উপযোগিতা হারাবে সেখানে আরও যোগ করা যায়। সুতরাং আপনি যখন এই যে নির্বাচন, গণতন্ত্র এগুলোকে থমকে দিয়ে অন্য অন্য ন্যারেটিভ তুলবেন, তখন তো এই যে পলাতক ফ্যাসিবাদ, এই যে পলাতক মাফিয়া, এরা তো সাহস পেয়ে যাচ্ছে। এবং এই আমাদের এই যে ছাত্র নতুন যে রাজনৈতিক দলটি সরকারের প্যাট্রোনাইজেশনে হলো, তাদের বিভিন্ন বক্তৃতায় তারা সাহস পেয়ে যাচ্ছে না। এবং দেখেন যে আওয়ামী লীগের যারা দোষী, এদের তো বিচার, কেউ গ্রেপ্তার হচ্ছে, নিম্ন আদালতে তাদের বিচার শুরু হয়েছে, বা ওই যে এফআইআর যেগুলো প্রাথমিক কাজ যেগুলো হচ্ছে। এবং বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেমন মাসুদ ভাইকে দল প্রথমে একবার বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যায়, ওই সেই 8ই আগস্টের পরে বিএনপি কখনো আওয়ামী লীগের কোশ্চেনে এবং ভারতের কোশ্চেনে তার স্ট্যান্ড থেকে বিচ্যুত হয়নি। বিএনপি বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে এই দলটি আপনার বিচার হওয়া উচিত, এবং এই দলে যারা ইন্ডিভিজুয়ালস, those individuals are involved with the corruption and genocide, তাদেরও বিচার হওয়া উচিত। এবং এও বলছে যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করা উচিত না, কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট, স্বৈরাচার সম্পূরক, একই রকম শব্দ। আমরা এতবার বলছি, তারপরেও আপনারা এমন এমন ন্যারেটিভ তুলছেন, ইরেশনাল, ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক এমন এমন আপনি ন্যারেটিভ তুলছেন
যে নির্বাচনকে দীর্ঘায়িত করলে আপনারা একটা স্পেস তৈরি করতে চান, স্পেস তৈরি করে নিজেদের শক্তি সঞ্চয় করবার, অথবা অন্য কোনো কায়দায় কোনো প্ল্যাটফর্ম তৈরি করে মানে একটু কমবেট দ্য বিএনপিকে মোকাবেলাই করার জন্য দেখলাম আমি বর্তমান সরকার অন্য রাজনৈতিক দলের প্রধান কাজ হয়েছে। আরে ভাই, আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, যে ঐক্যের কথা বিএনপি বারবার বলছে, আপনারা এখন ঐক্যের জন্য হাহাকার করছেন, আমরা বারবার বলছি অভ্যুত্থানের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন কোনো শক্তি নেই যে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বলে কি যে যে সমস্ত প্রচলিত রাজনৈতিক দল আছে, আমরা বা জামাত বা আরও, যে আমরা দেশ চালাতে পারবো না, তাহলে কি মানে দেশ চালাতে পারবে যে সমস্ত লোক আপনার রাজনীতির সাথে ইনভলভ না, বিভিন্ন আপনার এনজিওর সাথে জড়িত, বিদেশে ডুয়েল পাসপোর্টধারী, তারা এসে আপনার এই দেশটাকে মানে ক্ষমতার একটা মোহ আছে, ক্ষমতার তো একটা নেশা আছে, সেই নেশায় তাদের পেয়ে বসেছে দীর্ঘদিন যদি থাকা যায়, এবং এমন একটা ন্যারেটিভ তৈরি করবে যে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যায়। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন প্রিয়, বাংলাদেশের মানুষের। মাসুদ ভাই, যেই প্রসঙ্গটি শেষের দিকে হেলাল ভাই বললেন যে আমরা ফ্যাসিবাদ বিরোধী যত দল আছি সেই দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারে নাই 8 আগস্টের পরে, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এক দল আরেক দলের পেছনে লেগে আছে বলা চলে, বা কাদা ছড়ি করছে, নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ করা হচ্ছে, নানা রকম ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, সবগুলো করা হচ্ছে যেটি হেলাল ভাইয়ের ভাষায় যে বিএনপিকে মোকাবেলা করার জন্য। না, এটি বিএনপি মনে করলে আমার ধারণা বা আমার মত হচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার তাদের। কারণ হচ্ছে আপনারা যখন এদেশের কেউ এটা বলেন যে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদেরকে রুখতে হবে, বা এক চাঁদাবাজ থেকে আমরা আর এক চাঁদাবাজে যেতে চাই না, তখন আমি এটা কেন মনে করছি যে এটা আমাকে বলা হচ্ছে? এটা তো যে বলছে তার প্রবলেম, এটা তো আমার প্রবলেম। এটা তো আমরা ওই ছাত্র জীবনে শুনেছি আর কি, যে মানে চুরিটা কে করেছে? যার মাথায় হাঁসের আছে, পাখা আছে। তো হাঁসের মাথায় যার পাখা নাই সে হাত দিবে কেন? তো যে হাত দিছে রাজা বলল যে তাহলে তো পাওয়া গেছে আসামি। তো এটা তো খুব হাস্যকর ব্যাপার। আপনি দেখেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমরা একমত হতে পারলাম না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই উনি খুব সহাস্যে বলে দিলেন যে এটা জনগণের দায়িত্ব। জনগণ কি এটা নিষিদ্ধ তো 5 তারিখে করে দিয়েছে, তাদেরকে দেশ ছাড়া করেছে। এরপর জনগণের দায়িত্ব কি? এরপর তো রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে এবং তাদেরকে এই ব্যাপারে মোটিভেট করবে যে এটা আমাদের করতে হবে। এই করার জায়গাটা তো আমরা বলতে পারি না, আমরা জনগণের উপর ছেড়ে দিই। জনগণকে এটা জনগণ তো জনগণের দায়িত্ব পালন করেছে, সেই জায়গাটা তো আমরা একমত হয়ে এই কাজটা আগাইতে পারলাম না। সেকেন্ড হচ্ছে যে আজকে জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা যে 41 দফা জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম সংস্কারের প্রশ্নে আমরাই কথা বলেছি। এই দেশ পরিবর্তনের পরে অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পরে আমরা 41 দফা সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করেছি, এবং সেখানে কিন্তু আপনি যদি বলেন যে 41 দফা এর পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন করা হয়েছে, এবং সেই কমিশনের সাথেও রাজনৈতিক দল বিএনপি সহ জামাতের ইতিমধ্যে কয়েকটা বৈঠকও হয়েছে, এবং সেখানে কিছু ডেভেলপমেন্ট আছে। মূল কথা হচ্ছে যে সংস্কার কি চলমান প্রক্রিয়া, এটা আমরা বুঝি না, এটা একটা সাধারণ মানুষও বুঝে, এই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনটা হচ্ছে আপনি একই মুখে বলতেছেন যে ফ্যাসিস্ট দোসররা এখনও সব জায়গায় বসে আছে, আবার সেই ফ্যাসিস্ট দোষীদের উপর নির্ভর করেই আপনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করতে চাচ্ছেন। এটা তো প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার, এটা তো একটা সাংঘর্ষিক ব্যাপার। এটা কি করে হবে যে আপনি এখনও ফ্যাসিবাদ মুক্ত করতে পারেন নাই, দোসররা সব জায়গায় বসে আছেন, আপনি বলতেছেন, আপনার কথা শুনতেছে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনি বলতেছেন, আজকে যদি আজিজুল বারী হেলাল ভাই এটা বলেন যে সবাই মিলে সামহাও, যে সবাই মিলে বিএনপির সাথে বিরোধিতা করতেছে, তাহলে সবাই মিলে বিরোধিতা করা সেই সরকার, সেই প্রশাসন, সেই অথরিটির সাথে আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? সেটার জন্য আপনি নির্বাচনে এত অস্থির হয়ে গেলেন কেন? কেন আমি মনে করছি যে এই দেশটা দখল করে ফেলবে? দেখেন, সিরিয়া, শ্রীলঙ্কা, যেসব দেশ এরকম গণ অভ্যুত্থান হয়েছে, তারা নির্দিষ্ট করে একটা সময় সেই সরকারকে সহযোগিতার অংশ হিসাবে ফিক্স করে দিয়েছে যে 2 বছর, 3 বছর, 4 বছর একটা বিধ্বস্ত রাষ্ট্র, এটা 15 বছরের বিধ্বস্ত একটা রাষ্ট্র। এটা আপনি স্টুডিওর সাথে তুলনা করলে হবে না। এটা এই জন্য হবে না যে আপনার
যুক্তির বিচারে আপনাকে এটা ভাবতে হবে যে যেই ডিসিরা দায়িত্ব পালন করেছে বিগত 15 বছর তাদেরকে উজু গোসল করাইয়া জমজমের পানি দিয়া ধোয়াইয়া তারপরে আপনি ফ্রেশ করে ফেলেছেন বলে মনে করছেন? আপনি এত সহজ? আপনি এখনো কতজন টিওনো, কতজন আপনি ইয়া পাবেন যে যারা নির্বাচনে ভোট আপনার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে? বরং জনগণের আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যে যে 5ই আগস্ট পরবর্তী বাজার দখল, ইজারা দখল, ঘাট দখল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এইসব করতে গিয়ে যারা ইতিমধ্যে কথা বলা শুরু করেছে যে আমার কর্মীকে গ্রেপ্তার করতে হলে আমার অনুমতি নিতে হবে, নাহলে থানা ঘেরাও করা হবে, এবং থানা থেকে মানে কর্মী গিয়ে, নেতা কর্মীরা গিয়ে পুলিশের কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসতেছে তার আসামিকে। এবং আজকে যদি এটা বলা হয় যে আমাদের ইনক্লুসিভ রাজনীতির অংশ হিসাবে একটা বিশ্ববিদ্যালয়ে 23 জন একটা কমিটি করা হয়েছে, তার মধ্যে 13 জনকেই ছাত্রলীগের প্রোভাইড করা হলো। এরপরে আবার বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে সেখানে বলা হলো যে না ঠিক আছে, এটা আমরা কারেকশন করে দিচ্ছি। তাহলে এই জায়গাগুলো তো আমাদেরও ভাবতে হবে যে আমরা শুধু কি একটা মিছিল তারা করছে, এই মিছিলটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, ইন্টারনালি তাদেরকে সুবিধার জন্য যে ব্যবহারের কথা হেলাল ভাই উল্লেখ করেছেন সেটা প্রত্যেককে আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়াতে হবে। হোয়াট ক্যান আই ডু অ্যান্ড ইউ হ্যাভ টু ডু, আসলে আমরা কি করতেছি? সেই জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগকে প্রমোট করার কোনো জায়গায় আমাদের দুর্বলতা, সেটা ছাত্রদের হতে পারে, আমাদের হতে পারে, বিএনপি তার জায়গা থেকে কারেকশনের জায়গাগুলো যেগুলো নিচ্ছে সেগুলো হতে পারে। আমি তো এখন এই ভিডিওগুলো তো পাওয়া যাচ্ছে যে মহাসচিব বক্তব্য দিচ্ছেন, তার পিছনে একজন জয় বাংলা বলে উঠছেন। এরপরে তাকে বিএনপির কোনো প্রোগ্রামে বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে, সে বাংলাদেশ জিন্দাবাদ বলার পরিবর্তে সে জয় বাংলা বলে বলতেছে যে দুঃখিত, আমরা এতদিন তো আসলে অভ্যস্ত ছিলাম জয় বাংলা বলতে বলতে, এখনও ঠিক হওয়ার সময় হয় নাই, ঠিক হয়ে উঠতে পারি নাই, তো সরি দুঃখিত, আবার বলতেছে বাংলাদেশ জিন্দাবাদ বলে, আবার জয় বাংলা বলে চলে যাচ্ছে। তো এই যে একটা মানে ন্যারেটিভ আমাদের সমাজ এবং জাতি দেখছে, এই জায়গাটা আপনি চাইলেই লুকাতে পারবেন না। এটা কিন্তু খুব বাস্তব, যেটা বলছেন না যে মাঠ এবং বাস্তবতাটা কি, আলোচনাটা কি বাস্তবতা, বাস্তবতাটা তো ভিন্ন। আপনি নির্বাচনের পরিবেশ যদি আমাকে জিজ্ঞেস করেন, একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং, আমি নির্বাচনে নিয়ে আশঙ্কাগ্রস্ত যে এখনও নির্বাচনের কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। আমি ওসির সাথে কথা বললে বলে যে ভাই আমাদের সেই স্ট্রেন্থ নাই যে ওই জায়গায় যে লুটতরাজ হয়েছে, চাঁদাবাজি করছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবো। আমি বললাম কেন পারবেন না? বলছে যে রাজনৈতিক দলের সেখানে যে প্রভাব আছে এটা মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। তাহলে চাঁদাবাজকে ধরে নিয়ে আসার ক্ষমতা যাদের নাই, তারা একটা সেন্টার পাহারা দিয়ে সেই সেন্টারকে নিরাপদ করে জনগণের ভোটের নিশ্চয়তা দিতে পারবে, এই কথা আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি একটা ঘাট দখলের জন্য যখন 3 গ্রুপ যাচ্ছে মারামারি করছে, এটা তো আজিল বাড়ি হেলাল ভাইকে এটা বিবেচনা নিতে হবে যে দলীয় নিজেদের কোন দলে এখন পর্যন্ত তাদের 47 জন নিহত হয়েছে এই 5ই আগস্টের পরে। তাহলে সেই জায়গায় যখন নির্বাচন হবে, আমি তো বলি যে শুধু জামাত আর বিএনপি না, বিএনপি সেদিন নির্বাচনে কি পরিস্থিতি হবে সেইটা মানে কন্ট্রোল করার মতো পরিস্থিতি আসলে আমাদের হাতে এসেছে কিনা সেটা বিবেচনায় নেওয়াটা খুব জরুরি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সংস্কার ওই জায়গায় দরকার। সংস্কার এই না যে 41 দফা আমরা দিয়েছি, বিএনপি 31 দফা দিয়েছে, সেই জায়গায় সব একদম ধরে ধরে দাড়ি কম্মা মেপে কেয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিন্তু আপনি বলেন, আমি যদি হেলাল ভাইয়ের কাছে জানতে চাই বিনয়ের সাথে যে হেলাল ভাই 5ই আগস্ট পরবর্তী 5টা সংস্কার আপনি আমাকে দেখান, 2টা সংস্কার আমাকে দেখান, একটা সংস্কার আমাকে দেখান, দৃশ্যমান সরকার করতে পারে। ইটস নট অনলি রেসপন্সিবিলিটি ফর গভর্নমেন্ট, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। এই দেশটা তো আমরা তৈরি করব। মুখ দিয়ে বললে কিন্তু না না, এটা পরিবর্তনের সরকারকে সহযোগিতার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নির্বাচনের জন্য যত চাপ দিচ্ছি, আপনি কি সরকারের সাথে 16ই এপ্রিল বিএনপি দেখা করেছে নির্বাচনের ডেডলাইনের জন্য, কেন বিএনপি কি দেখা করতে পারলো না যে সংস্কারের রোডম্যাপ চাই আমরা? আমরা সংস্কারের রোডম্যাপ চাই, এটার জন্য আমরা দেখা করতে পারলাম না। আমরা কেন দেখা করতে পারলাম না? এই দেখা করার জায়গাটার অর্থই হচ্ছে যে আমরা যেন তেন প্রক্রিয়া একটা নির্বাচন করে আমার ক্ষমতায় যাওয়াটাই মুখ্য হয়ে পড়েছে। আমার শহীদ পরিবার, আমার আহত পঙ্গুত্ব পরিবার, আমার ফ্যাসিস্টদের বিচার, এই প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই যখন আপনি কোনো একটাকে ফোকাস করবেন, স্বাভাবিকভাবেই যে এখন আমাকে আপনি দেখাচ্ছেন, তার মানে আমি একটু বলি মাসুদ যে বলল যে 23 জনের কমিটিতে কোথায় 13 জনের আওয়ামী লীগ, এটা কি সে মন গলা বললো না? কোনো কিন্তু এইটা প্রমাণ আছে। আমি একটু বলি মাসুদ, তুমি বলছো আমি বলি, এইটা প্রমাণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবনা মেডিকেল কলেজে শিবিরের কমিটি ঘোষণায়
সেখানে দেখা যায় ছাত্রলীগের ফ্যাকাল্টি কমিটির সভাপতি, ওটা সেক্রেটারি। দেখা যায় যে ছাত্রলীগের অমুক কমিটি ছাত্র শিবিরের কমিটিতে এই অহরহ এই ঘটনা ঘটছে। আর একটা কথা দেখেন, নির্বাচনের জন্য নাকি আমরা অস্থির হয়ে গেছি। 8ই আগস্টের পরে 300 আসনে কারা নমিনেশন দিল বলেন? কত বড় মানে ফেরেববাজি বাংলাদেশের রাজনীতি হচ্ছে। 8ই আগস্টের পরে জামাত ইসলাম 300 আসনে নমিনেশন দিয়েছে, বলে আমরা নির্বাচন চাই না। এটা কোন ধরনের কথাবার্তা আপনি বলেন? সেদিন কারা বলল যে রোজার আগে 26শে মার্চ 26 সালে রোজার আগে নির্বাচন চাই, পরের দিন বলল সংস্কার ছাড়া নির্বাচন চায় না। কোন কথাটা রাইট হবেন? পলিটিক্সে যদি আপনি ইনফ্যান্টাইল অ্যাটিটিউড দেখান, পলিটিক্সে যদি আপনি মানে নন পলিটিক্যাল অ্যাটিটিউড দেখেন। দেখেন, আমি মাসুদের সাথে আগে একবার ঠিকানা একটা হিসেব বলেছিলাম মাসুদকে, দেখো রাজনীতিতে ভুল করলে কি হয়। 10টা লোকের ফাঁসি হয়েছে তোমাদের রাজনৈতিক ভুলের কারণে। আমরা বলেছিলাম যে 2008 সালে আমি বলি ইন্টারভিউ করুন, আমি 2008 সালে আমি বলছিলাম এই মুজাহিদ সাহেব যদি বেঁচে থাকে, উনি তো বেঁচে নেই, উনি জানে যে আমরা বলছিলাম যে এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা, যাচ্ছেন নিজের পায়ে নিজে ক্রোল মারছেন। কার সাথে আলোচনা করছেন, কার সাথে বৈঠক করেছেন জানি না, কিন্তু এটা পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আরেকটা কথা দেখেন, আপনার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব নাকি আমার আর এদের, বলছে এই যে তত্ত্বাবধায়ক সরকার সে যে আপনার 166টা দফা দিল স্প্রেডশিটে, এইখানে কিন্তু সে এই আওয়ামী লীগের কথাটা তুলল না। কত বড় আন্তরিকভাবে বোঝেন আপনি? এই 166 দফা এমন একটা 166 দফা দিল যে আমরা কোথায় হ্যাঁ বলবো কোথায় না বলবো, এটা একটা স্প্রেডশিট, এটা একটা অন্য বক্তব্য। কিন্তু শেখ হাসিনা বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথা বললো না। কত বড় কৌশলী করে কথাটা এড়িয়ে গেল। আমরা বলছি সংস্কার কি আমাদের আগে কেউ তো বলেনি, আমরা তো এখনো সংস্কার চাই, টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তাই না? টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আরেকটি কথা দেখেন, প্রশাসনের যে 8 মাস ধরে আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাইছে এই সরকার? 8 মাস ধান্দাটা হলো যে ক্ষমতায় কিভাবে থাকা যায়। অতএব এইসব কথা আমি আর মাসুদ সাহেব তুলবো, এইসব কথা আমি মাসুদ এক বলি, আমি আর মাসুদ সাহেব তুলবো, অন্য লোক বলবো, উনি ক্ষমতাটা এনজয় করবে। যে এখন ও বলবে এইটা সমস্যা সেইটা সমস্যা। 8 মাসে 9 মাসে আপনি প্রশাসন কিভাবে পুষছেন কেন? এই উপদেষ্টা পরিষদে যে আপনার ওই যে ফ্যাসিবাদের দালাল্লা রয়েছে, সেটা কি দেখেন না? এটা কি দেখে না? ওরা কত কথা বলেছে, আমরাই প্রথম বলেছি যে উপদেষ্টা পরিষদে এইসব দালাল্লা রয়েছে। আরেকটি কথা দেখেন, যে চাঁদাবাজের একটা কথা আসছে। এই যে উনি বলছে যে চাঁদাবাজে কথা বললি আপনার গায়ে লাগে কেন? আপনার গায়ে লাগে না কেন? পলিটিক্স যদি করেন তাহলে পলিটিক্সে যে সমস্ত পারসেপশন তৈরি হবে, পারসেপশন তো ম্যাটার করে নাকি? পলিটিক্সটা তো তাই। সেই পারসেপশন আপনাকে কতটা সত্য কতটা মিথ্যা তার জন্য আপনাকে তদন্ত করা উচিত। প্রথমে তাকে অ্যাকসেপ্ট করা উচিত, ডিনাইং টেন্ডেন্সি না যায় অ্যাকসেপ্ট করা উচিত, তাই না? আমরা যেহেতু এই ন্যারেটিভটা তুলছি, আমরা সমস্তটা তদন্ত করছি, আমরা অ্যাকসেপ্ট করলাম, ডিনাই করলাম না এবং সেখানে ব্যবস্থা দিলাম। কিন্তু অন্য সমস্ত রাজনৈতিক দল চুপিসারে সমস্ত সন্ত্রাসী এবং চাঁদাবাজির সাথে কারা জড়িত, স্কুল কারা দখল করেছে, ব্যাংক কারা দখল করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কারা দখল করেছে, হাট মাঠ বাজার দখল করেছে, সেগুলো পত্রিকা আসে না, দেখেন না? কিন্তু তারা কিন্তু এটা অ্যাড্রেসই করে না, স্বীকারই করতে চায় না। মনে হচ্ছে যে মানে অ্যাঞ্জেলস, দে আর অল আর অ্যাঞ্জেলস, দে হ্যাভ নো ফ্ল, তাহলে ফ্ললেস একটা পিপুল। অথচ দেখেন বিএনপি যৌক্তিক রাজনৈতিক দল, যে পারসেপশন যেটা বিরাজ করবে মাঠে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ সংস্কারের যে কথা বলেন, পলিটিক্যাল ক্রিমিনালাইজেশনের যে সংস্কার, সেই সংস্কারে আমরা অন্য রাজনৈতিক দল এবং এমনকি সরকার তো এই সমস্ত চাঁদাবাজ, ব্যাংক দখলকারী, লুটেরা, স্কুল দখলকারী তো গ্রেপ্তার করতে পারতো, সরকার তাও করলো না। আমরা আমাদের সীমিত যে সক্ষমতা তার দিয়ে আমরা যেটুকু পারি সেটা করছি। তার মানে সংস্কার প্রশ্নে অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে আমরা এক ধাপ এগিয়ে। মোটদা কথা হচ্ছে যে আপনি শোনেন, যে নারী রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে। আপনি বলছেন যে সংস্কার বিচার না করে, রাষ্ট্র মেরামত না করে নির্বাচন, আরে ভাই
আপনার রাজনীতির অপরিহার্য অংশ কি? রাজনীতির অপরিহার্য অংশ হলো টু রান দ্য কান্ট্রি, জি, হেলাল তাই না? ভাই, এবং শেষ টু রান করি, দ্য আমরা কান্ট্রি ইউ একেবারে হ্যাভ টু হ্যাভ দ্য পাওয়ার। আর আমরা- সেই পাওয়ার অ্যাচিভ করার একমাত্র উপায় হলো নির্বাচন। নির্বাচন ছাড়া পেছনের দরজা দিয়ে অন্য কোনো ভাবে ষড়যন্ত্র করে নির্বাচনে যাওয়া যায় না। এটা মাসুদ মাসুদকে ভাই, আমরা স্বীকার করতে হবে। একেবারে যে শেষ আপনি- পর্যায়ে চলে আসছে, হাতে মাত্র 3 মিনিট মতো দুইবার- সময় আছে, 1.5 মিনিটের মধ্যে শেষ করবেন। আমি প্রশ্ন করব না, জাস্ট আমি যেটা বলছিলাম যে হেলাল ভাইকে জানতে চাওয়া, বিশেষ করে বিনয়ের সাথে বলছিলাম যে মানে সংস্কারে আমরা আসলে কোনটা একটা পয়েন্ট আমরা পারলাম কিনা, না পারলে তাহলে এইরকম আমরা যে সরকার পারলো কিনা? এখন না আমরা কেন করব? সেই আমরা কি? সেই সরকারকে 16 তারিখে আমরা কেন নির্বাচনের ডেডলাইন না চেয়ে আমরা কেন সংস্কারের রোড ম্যাপটা না চাইলাম না কেন? আমরা কেন জানতে চাইলাম না যে আমাদের যে সংস্কারের কোনো রোডম্যাপ হয় না তো। সংস্কার আপনারা জমা দিয়েছেন না? সংস্কারের কি হেলাল ভাই, রোডম্যাপ হয়? আপনি বলেছেন যে না, আপনার আমি কথার সঙ্গে কথা বলি নাই। আমি বলছি নির্বাচনের রোডম্যাপ হয়, সংস্কারের রোডম্যাপ হয় কি করে? আপনি সংস্কার জানতে চেয়েছেন, সংস্কারের জন্য একজন দেখা করেন না কেন? আরে ভাই, আপনি একজন সংস্কারে দেখা করেন, প্রশাসনকে বলেন অন্তর্বর্তীকালী সরকারের জন্য এইটার জন্য আন্দোলনে ঘোষণা দেন। আপনি নির্বাচনের জন্য আন্দোলনে চলে যাবেন, নির্বাচনে আপনি না গেলে নির্বাচন আদায় করে ছাড়বেন, জীবন দিয়ে দিবেন। আরে ভাই, সংস্কারের জন্য এইটা কে আপনি বলল জীবন দেওয়ার আদায় কথা করে বলেন ছাড়বো? না। এটা আপনারাই বলেছেন। না, কে উদাহরণ দেখাও। এটা তো শুনো, এই তো ছোট সে বলতে হয় না। এটা আমরা বলছি সালাউদ্দিন ভাই বলেছেন, না, রিজভী আমরা কি ভাই বলছি যে বলেছেন, নির্বাচন এটা না বলেছেন করলে তো ওনারা। দেশের অবস্থা এরপরে খারাপ হয়ে যাবে। ইশাক ভাই বলেছেন যে নির্বাচন না হলে ইশাক ভাই বলেছেন যে জীবন দিয়ে দিব। আরে না, না, ভাই, না। আমি বলেছি যে যদি আপনি সংস্কারের জন্য এই কথাগুলো বলতেন তাহলে আপনি জনগণের কাছে আরো বেশি কাছে যেতে পাওয়ার সুযোগ হতে পারতো। এটা সেই সুযোগটা আমরা হাতছাড়া করছি ভাই। আরে আমাদের পলিটিক্সটা আমরা বুঝি না, কোথাকার রাজনীতি আপনি কনটেস্টটা আপনি জানেন আরে না, সংস্কার প্রশ্ন আমি আগে পাবলিক বললাম। পারসেপশনে জান সংস্কারের কথা শোনো, আমি জানি না যে আপনি আপনার খুলনায়, আপনার ঢাকাতে কতজন মানুষের সাথে আপনার এই পারসেপশন নিয়ে আলাপ হয়। আমি তো আজকে ওখান থেকে এসে আপনাকে কথাগুলো বলছি। আরে এবং ভাই, আমি তো ধরে আমাদের ধরে জিজ্ঞেস করেছি জনগণের যে সাথে ভাই, আমাদের সম্পর্ক বিচার আছে বলে তো সংস্কার- 4 বার ক্ষমতায় গেছি আমরা। বিচার সংস্কার না নাকি? নির্বাচন? তারা আমরা এক কথাই বলেছে যে মাসুদ ভাই, নির্বাচন কিভাবে হবে? নির্বাচন তো করতে হলে, নির্বাচন করতে হলে তো বিচার এবং সংস্কারের একটা মিনিমাম ধাপ। আমরা যৌক্তিক কথা বলি। বাধা দিছে কে? বাধা তো দিয়েছে, কেউ বাধা আমরা দেয়নি। করছি আমরা করছি না। বরঞ্চ- আমরা যে পারসেপশনটা দেওয়ার কথা, আমরা যে প্রেসারটা দেওয়ার কথা, আমরা সেটা দিচ্ছি না। আমরা প্রায়োরিটি বেসিস করছি না। আমরা প্রায়োরিটি বেসিস করে ফেলেছি ইলেকশন। আমরা প্রায়োরিটি election বেসিস তো বিচার থাকবে। করি নাই। আমরা প্রায়োরিটি বেসিস সংস্কারকে ধরছি না। আমরা প্রায়োরিটি বেসিসে নির্বাচনকে আমরা এগিয়ে নিয়ে এসে আমরা বিচার এবং সংস্কারকে পিছনে ফেলে দিয়েছি। মাসুদ ভাই, 30 সঙ্গত সেকেন্ড সময় কারণে আমি বলছি যে আপনি নির্বাচনের কথা বলেন, নির্বাচনের পিছনে দরজার কথা তো প্রশ্নই নাই। নির্বাচনে আপনি বলেছেন যে জামাত ইসলামী 300 আসনে ডিক্লেয়ার করেছে। জামাত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন। কত বড় জামাত তুমি দেখো, ইসলামী রাজনৈতিক এটা কত সংগঠন। বড় তার সর্ববিরোধী নির্বাচন- কথা। তার- নির্বাচন তোমরা চাও না, না তার আবার মানে নির্বাচন অন্বেষণ তার দাও, তাহলে মানে কি? হেলাল ভাই, আপনার কথার মধ্যেই জবাব আছে যে জামাত ইসলামী নির্বাচনমুখী একটা দল এবং নির্বাচনের প্রস্তুতি কিন্তু নিচ্ছি আমরা। এখন কিন্তু বলছো কি? আপনি এখন শুধু বলছো নির্বাচন দরকার আপনি নেই, শুধু আগে সংস্কার নির্বাচন দরকার। বাদ দিয়ে শুধু বিচার এবং নির্বাচন রেখে জি, মাসুদ আপনি ভাই, আমাদের বিচার এবং সময় ইয়েটা বাদ শেষ। দিবেন কেন? হেলাল ভাই, এটা নিয়ে আপনাকেও আপনি কথা ধন্যবাদ। বলবেন না মাসুদ কেন? ভাই, আপনাকেও ধন্যবাদ। জনগণ আজকে আর চায় সময় দিতে যে পারলাম না। আমরা বিচার সবাইকে এবং ধন্যবাদ সংস্কার জানিয়ে নিয়ে শেষ কথা করছি। বলবো। আমাদের আজকের নির্বাচন সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।